প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ভৌতবিজ্ঞানের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এটা নিয়ে আলোচনা করব। তবে প্রথমে জানাই, টেকনিক্যাল কারণের জন্য আমাদের সেকেন্ড ভিডিও দিতে দেরি হয়েছে, তার জন্যে তোমরা আমাকে মাফ করে দিও। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার নিয়ে। আমাদের বায়ুমণ্ডলে পরবর্তী যে স্তরগুলি আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা ডায়াগ্রামও নিয়ে আলোচনা করব। এখন উষ্ণতা অনুযায়ী আমরা বায়ুমণ্ডলের যে স্তরভেদগুলো করেছি, যেমন প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। আজকে আমরা প্রথমে ডায়াগ্রামটা আঁকব এবং ডায়াগ্রাম ধরে আমরা আলোচনা করব। দেখো ডায়াগ্রামটা আমরা কীভাবে আঁকছি। মনে রাখবে, এই যে বায়ুমণ্ডলের স্তর নিয়ে আমরা আলোচনা করছি, এটা উষ্ণতার পরিপ্রেক্ষিতে বা উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে এইভাবে ভাগ করা হয়েছে। লক্ষ্য করে দেখো, আমরা আগে বলেছিলাম ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ট্রোপোস্ফিয়ার অবস্থান করছে। তা আমরা যদি এই অ্যাক্সিসটাকে উচ্চতার অ্যাক্সিস ধরি, এটা যদি আমরা 20 কিমি ধরি ভূপৃষ্ঠ থেকে, আমরা এটাকে ধরবো 40 কিমি। এটাকে ধরবো 60 কিমি। এটাকে ধরবো 80 কিমি। তাহলে দেখো, আমাদের ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার অবস্থান করছে। তাহলে এই যে 20 কিলোমিটার পর্যন্ত এই যে স্তরটা, এটাকে আমরা কি বলছি? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। কুড়ি থেকে 50, এটাকে আমরা যদি 50 কিমি ধরি, তাহলে এই 50 কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। পঞ্চাশ থেকে 80 কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে মেসোস্ফিয়ার। এখন যদি আমরা এটাকে উচ্চতা, এই অ্যাক্সিসটাকে আমরা উচ্চতা ধরবো, এই যে অ্যাক্সিসটাকে আমরা উষ্ণতার অ্যাক্সিস ধরব। তাহলে আমরা যদি এটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, আর এটাকে আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াস ধরি, এই যদি আমরা এটাকে আমরা ধরছি 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হলো -40 ডিগ্রি সেলসিয়াস, এটা -80 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে করো -100 ডিগ্রি সেলসিয়াস।
এই অনুযায়ী যদি আমরা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখব আমরা এর আগে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাদের উষ্ণতার গ্রাফটা অঙ্কন করব। দেখো, যদি আমরা মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা ধরি, তাহলে আমরা জানি ট্রপোস্ফিয়ারে যত উপরে যাওয়া যায় ততই কিন্তু উষ্ণতা কমতে থাকে। এবং কিভাবে কমতে থাকে না, প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকে। প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকে। তাহলে মোটামুটি যদি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে একটা উষ্ণতার গ্রাফ আমরা বা ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ বিন্দুতে উষ্ণতা প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, -55 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি গ্রাফটা এইভাবে অঙ্কন করি, তাহলে এখানে মোটামুটি -55 ডিগ্রি সেলসিয়াস আসছে। এখন বলেছিলাম যে ট্রপোস্ফিয়ারের একটা নির্দিষ্ট অঞ্চলে, যেখানে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেই অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে এইখানে উষ্ণতা যেহেতু পরিবর্তন হয় না, তাহলে গ্রাফটা সোজা উঠবে। কি দেখলাম না, গ্রাফটা এইভাবে আসছে, অর্থাৎ উষ্ণতা কমতে শুরু করেছে। কমতে কমতে -55 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। এটা -55 ডিগ্রি সেলসিয়াস। এখন উষ্ণতার এই যে অপরিবর্তনীয় উষ্ণতা, যেটা ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 5 কিলোমিটার বিস্তৃত থাকে, এটাকে আমরা বলছি ট্রপোপোজ অঞ্চল। এবারে আমরা যখন ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাব, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা আবার উচ্চতার সাথে সাথে বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার উষ্ণতা বৃদ্ধি পেতে শুরু করবে এবং বৃদ্ধি পেতে পেতে প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। তাহলে উষ্ণতা আবার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে 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 প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে। লক্ষ্য করে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় প্রায় 5 কিলোমিটার অঞ্চল জুড়ে এখানে উষ্ণতা কোনো পরিবর্তন হয় না। তাহলে হাতে গ্রাফটা আবার উঁচুতে এবং সোজাসুজি গ্রাফটা উঠবে। এবারে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে দেখতে পাচ্ছি 50 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃতি আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে যখন উপরে যাবো, অর্থাৎ আমরা মেসোস্ফিয়ারে চলে যাচ্ছি, মেসোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার উষ্ণতা কমতে থাকবে এবং উষ্ণতা কমতে কমতে প্রায় -95 ডিগ্রি সেলসিয়াস, কোনো বইতে দেওয়া আছে -92 ডিগ্রি সেলসিয়াস, কোনো বইতে দেওয়া আছে -97 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, আমরা এটাকে -95 ডিগ্রি সেলসিয়াস ধরবো। এই মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেতে শুরু করবে এবং সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা কমতে কমতে -95 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। তাহলে দেখো, এটা কমতে 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 -95 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা -95 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস। এই -95 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়ে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় আবার একটা পজ অঞ্চলের সৃষ্টি হবে। পজ অঞ্চল বলতে কি না, যেখানে উষ্ণতা কোনো পরিবর্তন হবে না, সেটা প্রায় 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ডায়াগ্রামটা বা লেখচিত্রটা আবার সোজাসুজি উঠবে। এটাকে আমরা বলবো মেসোপজ। এবার মেসোস্ফিয়ারের উপরে যে স্তরটা আমরা পাচ্ছি, যেটাকে আমরা বলি কি থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরের স্তরটা, যেটাকে আমরা থার্মোস্ফিয়ার বলি, যেটা 80 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। 80 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আমরা জায়গা অভাবে আমরা এটাকে গ্রাফটা ছোট করে আঁকবো। মনে করে এটা 500 কিলোমিটার পর্যন্ত উচ্চতা। এখন যখনই আমরা থার্মোস্ফিয়ারে চলে যাব, এটা মনে করে এটা থার্মোস্ফিয়ার, এই পর্যন্ত আছে থার্মোস্ফিয়ার। তাহলে 80 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার অবস্থান করছে। এই মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতা অপরিবর্তিত থাকে, তাকে আমরা কি বলবো? মেসোপজ।
এবং থার্মোস্ফিয়ারে যখনই তুমি পৌঁছাবে, থার্মোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতা প্রচণ্ড বৃদ্ধি পেতে শুরু করে এবং উষ্ণতা প্রায় বৃদ্ধি পেতে পেতে 1200 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। থার্মোস্ফিয়ার বৃদ্ধি পেতে পেতে 1200 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। এখন এই থার্মোস্ফিয়ারে এমন একটি অঞ্চল, এখানে উষ্ণতার পরিমাণ প্রচণ্ড বেশি হওয়ার জন্য এখানে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি প্রায় আয়নিত অবস্থায় থাকে এবং এখানে হাইড্রোজেন, অক্সিজেন এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। অক্সিজেন, থার্মোস্ফিয়ার অক্সিজেন ও মাইনাস রূপে, হাইড্রোজেন H প্লাস রূপে এখানে অবস্থান করে এবং এই স্তরটির একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এই স্তরে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে এবং এখান থেকে সমস্ত গ্যাসীয় উপাদান আয়নিত অবস্থায় থাকার জন্য এখানে একটা আয়ন বলয় দেখা যায় বা আয়নিত অবস্থার একটা কেন্দ্রীয় ভবন দেখা যায়, যেটাকে আমরা বলি কি মেরুজ্যোতি বলা হয়। তাহলে থার্মোস্ফিয়ারে কি কি দেখা যাচ্ছে? মেরুজ্যোতি দেখা যাচ্ছে, মেরুজ্যোতি, যেটাকে আমরা ভূগোলে পড়েছি কুমেরু জ্যোতি, সুমেরু জ্যোতি, বা ইংলিশতে বলে অরোরা অস্ট্রালিস এবং অরোরা বোরিয়ালিস। এই থার্মোস্ফিয়ারের আরেকটা বৈশিষ্ট্য কি, এখানে যে সমস্ত পৃথিবীর আমাদের যে কক্ষপথ, যে সমস্ত স্যাটেলাইটগুলো পাঠানো হয় সেগুলো সব কিন্তু থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। তাহলে এখানে আমরা আর কি দেখতে পাচ্ছি? স্যাটেলাইট, স্যাটেলাইট, আচ্ছা, স্পেস স্টেশন, এই থার্মোস্ফিয়ার আমরা দেখতে পাই। স্পেস স্টেশন, স্পেস স্টেশন, আমরা এই থার্মোস্ফিয়ারে দেখতে পাই। এছাড়া এখানে আরেকটা থার্মোস্ফিয়ারে আরেকটা কথা দেখতে পাওয়া যায় যে এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। আমরা যে বিদেশের বিভিন্ন রেডিও অনুষ্ঠান শুনে থাকি, ঠিক আছে, সেই সমস্ত অনুষ্ঠানগুলি কি হয়, এইভাবে এই থার্মোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, রেডিও তরঙ্গ প্রতিফলন ঘটে। এছাড়া থার্মোস্ফিয়ারে আমরা যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আমরা অনেকে শুনেছি যে স্পেস স্টেশন, যে রাশিয়ার নভোস্টাররা, নাসার নভোস্টাররা স্পেস স্টেশনে যাচ্ছে, এই স্পেস স্টেশন কিন্তু অবস্থান করে থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার তাহলে বৈশিষ্ট্য কি দেখলাম? থার্মোস্ফিয়ারের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। এছাড়া থার্মোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, থার্মোস্ফিয়ারে স্যাটেলাইট দেখা যায়, থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে এই যে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি, এছাড়া এখানে কি দেখা যাচ্ছে না, অধিকাংশ বায়ুমণ্ডলের উপাদান আয়নিত অবস্থায় থাকে, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো সব আয়নিত অবস্থায় থাকে। এই থার্মোস্ফিয়ারের পরের স্তরটি, এটা প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ারের পরে যে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা স্তর থাকে, তাকে আমরা বলি কি এক্সোস্ফিয়ার, তাকে আমরা বলি এক্সোস্ফিয়ার। এখানে আমরা ছোট্ট করে দেখাবো, প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 750 কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরটাকে আমরা কি বলবো? এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ারের উষ্ণতা আরো বৃদ্ধি পেতে শুরু করে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এক্সোস্ফিয়ারের উষ্ণতা আরো বৃদ্ধি পেতে শুরু করে এবং প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এক্সোস্ফিয়ারের উষ্ণতা চলে যায়। 1400 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এক্সোস্ফিয়ারের উষ্ণতা চলে যায় এবং এক্সোস্ফিয়ারের মূল উপাদান কি? হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম, এই হাইড্রোজেন এবং হিলিয়াম এরা কিন্তু আয়নিত অবস্থায় থাকে। এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ H+,
He প্লাস এই অবস্থায় এরা অবস্থান করে। এরপরে যে স্তরটা আছে সেটা হলো কি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এমন একটি স্তর যেটা অনেক ক্ষেত্রে অনেক বইতে দেয়া আছে বা অনেক ক্ষেত্রে বলা হয় যে এক্সোস্ফিয়ারের বহিমণ্ডলকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এখানে ম্যাগনেটোস্ফিয়ার কথাটা বলা হচ্ছে কেন না, ম্যাগনেটোস্ফিয়ার আসলে এখানে ম্যাগনেট থেকে ম্যাগনেটোস্ফিয়ার এসেছে। ম্যাগনেট অর্থাৎ পৃথিবী চৌম্বক ক্ষেত্রের সাথে যে আমাদের সৌরঝড় তার যে একটা বিশেষ বল আছে, পৃথিবী চৌম্বক ক্ষেত্রের দ্বারা সৃষ্ট বল এবং সৌরঝড় দ্বারা সৃষ্ট বলের মধ্যে এখানে একটা ব্যালেন্স তৈরি হয়, অর্থাৎ একটা সাম্যতা তৈরি করা হয়। ম্যাগনেটোস্ফিয়ারের মেন কাজ এটা। ম্যাগনেটোস্ফিয়ারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু প্রবল হারে বৃদ্ধি পেতে শুরু করে এবং এই ম্যাগনেটোস্ফিয়ারে ইলেকট্রন, প্রোটন কণাগুলি দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমরা উষ্ণতা অনুযায়ী দেখতে পাচ্ছি, আমরা যে ডায়াগ্রামটা তৈরি করেছি তোমরা কিন্তু খুব সহজে এই ডায়াগ্রামটা যদি বুঝে নাও তাহলে নিজেরা অঙ্কন করতে পারবে। কিভাবে অঙ্কন করতে পারবে আমি আবার দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। আরেকবার আমি রিপিট করছি, আমার যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা হয়তো সহজে ব্যাপারটা বুঝতে পারছে না বা তাদের জটিল লাগছে, আমি খুব সহজভাবে বলছি। দেখো মোটামুটি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলটি আছে যেখানে উষ্ণতা অপরিবর্তিত থাকে সেটাকে আমরা বলছি ট্রপোপোজ বা ট্রপোপজ। এটাকে পজ অঞ্চল বলা, অর্থাৎ উষ্ণতা কিন্তু থেমে থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে এই ট্রপোপজ। এবং ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কত -55°C। এবার ট্রপোস্ফিয়ারের অবস্থান কত বা ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার অবস্থান করছে। ট্রপোস্ফিয়ারের পরের স্তরটি যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের যা উপাদানগুলি আছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আর ওগুলো আমি যাচ্ছি না। স্ট্র্যাটোস্ফিয়ারের তাহলে উচ্চতা 20 কিমি থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পুনরায় হ্রাস পেতে শুরু করে এবং হ্রাস পেতে পেতে স্ট্র্যাটোপজের কাছে সেটা 0°C কাছাকাছি হয়ে যায়। এবারে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থল যেখানে উষ্ণতা অপরিবর্তিত থাকে সেই অঞ্চলটিকে আমরা বলছি কি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে আমরা যখনই মেসোস্ফিয়ারে চলে যাচ্ছি আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতা হ্রাস পেতে শুরু করেছে এবং উচ্চতা হ্রাস পেতে পেতে সর্বনিম্ন উষ্ণতা -95°C বা -92°C বা -97°C কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এই -95°C উষ্ণতা হলো ভূপৃষ্ঠের আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। এই যে মেসোস্ফিয়ার এবং আমাদের থার্মোস্ফিয়ারের সংযোগস্থলে, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে আমরা কি বলছি মেসোপজ। থার্মোস্ফিয়ার উচ্চতা কত হচ্ছে না মেসোস্ফিয়ারের পরে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে। থার্মোস্ফিয়ারের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, থার্মোস্ফিয়ারের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি না, থার্মোস্ফিয়ারে সমস্ত গ্যাসীয় উপাদান প্রায় আয়নিত অবস্থা থাকে, যেমন H+, O- এভাবে আয়নিত অবস্থা থাকে। এবং এখানে যে মেন যে বৈশিষ্ট্যগুলি, এখানে আয়নের সন্নিবেশনের জন্য বা আয়নের সমাহারের জন্য এই আয়নগুলি ইলেকট্রন বর্জনের ফলে এরা প্রচন্ড শক্তিশালী হয়ে যায় বা এনার্জি রিলিজ করে, এনার্জি ত্যাগ করে। তার ফলে কি হয়, এখানে জ্যোতি দেখা যায়, শক্তির জ্যোতি দেখা যায়, ঠিক আছে, যেগুলিকে আমরা বলছি মেরুর জ্যোতি। ইংলিশে যেটাকে বলে অরোরা অস্ট্রালিস বা অরোরা বোরিয়ালিস। এছাড়া এখানে আমরা স্যাটেলাইট দেখতে পাই, স্পেস স্টেশন দেখতে পাই। এই থার্মোস্ফিয়ার, এটাকে আবার আয়নমণ্ডল বলা হয় বা আয়নোস্ফিয়ার বলা হয়। এই থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, যার জন্য আমরা দেশে বসে বিদেশের অনুষ্ঠানগুলো রেডিওর মাধ্যমে আমরা শুনতে পাই, ঠিক আছে। থার্মোস্ফিয়ারের পরে যেটা 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বা 750 কিলোমিটার পর্যন্ত অনেক ক্ষেত্রে বলা হয়, সেখানে অবস্থান করছে কি এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু আরো বৃদ্ধি পেতে শুরু করে, বৃদ্ধি পেতে পেতে প্রায় 1200°C 1400°C কাছে চলে যায়। এক্সোস্ফিয়ার আসলে আমাদের বায়ুমণ্ডলের বহিঃস্তর, ঠিক আছে। এই এক্সোস্ফিয়ারের উষ্ণতা প্রায় 1400°C হয়ে যায় এবং এখানে আয়নিত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দেখা যায়। এরপরে আছে 700 থেকে প্রায়
এক্সোস্ফিয়ারের পরের স্তর, প্রায় এই এক্সোস্ফিয়ারের পরের স্তর বা ম্যাগনেটোস্ফিয়ার, এই ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আসলে এটাকে আমরা বায়ুমণ্ডলের বহিঃস্তর বলে থাকি বা অনেক ক্ষেত্রে এক্সোস্ফিয়ারের বহিঃস্তর বলে থাকি। এখানে ইলেকট্রন, প্রোটন এই সমস্ত কণাগুলির অবস্থান দেখা যায়। এখানে বায়ুমণ্ডলীয় উপাদান কিন্তু খুব একটা দেখা যায় না। এই স্তরের প্রধান কাজ কি? আমাদের ভূপৃষ্ঠে মানে আমাদের পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে বা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার যে সৃষ্ট বল, তার সাথে আমাদের সৌরঝড় যাকে বলে, হ্যাঁ, এই সৌরঝড়ের সৃষ্ট বল এবং আমাদের চৌম্বক ক্ষেত্রে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্ট বলের মধ্যে একটা সাম্যতা বিধান করা হয় এই ম্যাগনেটোস্ফিয়ারে। এই ম্যাগনেটোস্ফিয়ারের উষ্ণতা প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় এবং এই ম্যাগনেটোস্ফিয়ারে আমরা সাধারণত কিছু কণা, ইলেকট্রন, প্রোটন এই সমস্ত কণার সমাহার দেখতে পাই। তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে। আমি ছোট্ট করে একটা লিস্ট তোমাদের বলবো। দেখো, যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কখনো বলে যে উষ্ণতা ডায়াগ্রাম বা উষ্ণতা লেখচিত্র অঙ্কন করো, ভূপৃষ্ঠের উষ্ণতা লেখচিত্র অঙ্কন করো, তোমরা লক্ষ্য করে দেখো, আমরা যদি এইভাবে ধরি, এটা একটা এসের মতো আসছে, দেখতে পাচ্ছ? আমরা যদি এইভাবে ধরি, এটা একটা এসের মতো, কিছুটা এসের মতো আসছে। তাহলে আমরা কিভাবে উষ্ণতা ডায়াগ্রাম অঙ্কন করবো, এরপর আমরা ছোট্ট করে দেখাচ্ছি, লক্ষ্য করো। তাহলে আমরা যে ডায়াগ্রামটা এখন অঙ্কন করব, এটা মোটামুটি লেখচিত্র মেনটেন করে করব। তাহলে দেখো, এটা যদি 20 কিমি হয়, এটাকে আমরা কি বলছি? ট্রপোস্ফিয়ার। পঞ্চাশ কিমি। এটাকে আমরা কি বলছি? স্ট্র্যাটোস্ফিয়ার। আশি কিমি। এটাকে আমরা কি বলছি? মেসোস্ফিয়ার। পাঁচশো কিমি উচ্চতা, এটাকে আমরা বলছি থার্মোস্ফিয়ার। সাড়ে 700 কিলোমিটার, এটাকে আমরা বলছি এক্সোস্ফিয়ার। তারপর আছে প্রায় 10,000 কিলোমিটার, এটাকে আমরা বলছি ম্যাগনেটোস্ফিয়ার। এটাকে আমরা বলছি ম্যাগনেটোস্ফিয়ার। এখন আমরা যদি উষ্ণতা গ্রাফটা অঙ্কন করি, দেখব গ্রাফটা এইভাবে আসছে। এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, এই যদি প্লাস 20 ডিগ্রি সেলসিয়াস, এটা যদি -20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে দেখতে পাচ্ছি আমরা ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতা কমছে। এরপরে কি হচ্ছে? আবার উষ্ণতা
বৃদ্ধি পাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আবার কিন্তু মেসোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পাচ্ছে। আবার মেসোপজ পার হয়ে গিয়ে থার্মোস্ফিয়ারের উষ্ণতা আবার বৃদ্ধি পাচ্ছে এবং থার্মোস্ফিয়ারে এই যে উষ্ণতা বৃদ্ধি থার্মোস্ফিয়ারের ওই উষ্ণতা বৃদ্ধি কিন্তু এবারে চলতেই থাকবে, অর্থাৎ থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ারে উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করবে। মনে রাখবে আমাদের যে স্তরগুলি আছে সেই স্তরের উপাদানগুলি তোমাদের মুখস্থ করতে হবে, আর কোন স্তরের মেন কি ঘটনা ঘটে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ট্রপোস্ফিয়ারে তাহলে মেন ঘটনা কি ঘটছে? সমস্ত বায়ুমণ্ডলীয় ঘটনা, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, বিভিন্ন চক্র, জলচক্র থেকে শুরু করে বিভিন্ন রকম মৌল উপাদানের চক্র, সেগুলি কিন্তু ট্রপোস্ফিয়ারে ঘটছে। স্ট্র্যাটোস্ফিয়ারের যে মূল বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারের যে মানে মূল উপাদান, সেটা হলো কি 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বা 20 থেকে 30 কিলোমিটার অঞ্চলে এখানে ওজোন গ্যাস অবস্থান করছে, অর্থাৎ ওজোন স্তর অবস্থান করছে। এইটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হলো কি 30 কিলোমিটার পর্যন্ত ওজোন স্তর বা ওজোন গ্যাস। একটু বলে রাখি, ওজোন গ্যাসগুলি রাসায়নিক বিক্রিয়ার ফলে এখানে এই স্তরের উষ্ণতা কিছুটা বৃদ্ধি পায়। এই 20 থেকে 30 কিলোমিটারের ক্ষেত্রে, এই ওজোন স্তরের ক্ষেত্রে কিছু সময় উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। আবার এই ওজোন স্তরকে ভেদ করে যখন বায়ুমণ্ডলের উপর ওঠা যায় তখন কিন্তু পুনরায় উষ্ণতা কমতে 0 ডিগ্রি সেলসিয়াস কাছে চলে যায়। তাহলে ওজোন স্তরটা কোথায় অবস্থান করছে? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করছে। 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের স্তরটি অবস্থান করছে। এরপরে আমরা চলে যাচ্ছি কি মেসোস্ফিয়ারে, আবার উষ্ণতা হ্রাস পাচ্ছে। উষ্ণতা হ্রাস পেতে পেতে সর্বনিম্ন উষ্ণতা -95 ডিগ্রি বা -92 ডিগ্রি বা -97 ডিগ্রি চলে যাচ্ছে। এবার এখান থেকে আমরা যখনই আরো উপরে উঠবো সেখানে কিন্তু উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করবে, আরো উষ্ণতা হ্রাস পাওয়ার কোনো ঘটনা নেই। এছাড়া আমরা থার্মোস্ফিয়ারে যে জিনিসটা আমরা দেখবো, থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে, থার্মোস্ফিয়ারে মেরিডিয়ান দেখা যাচ্ছে, থার্মোস্ফিয়ারে স্পেস স্টেশন দেখা যাচ্ছে, থার্মোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। এই ঘটনাগুলি মেনলি থার্মোস্ফিয়ারে হচ্ছে। তাহলে মোটামুটি আমরা স্তরগুলি নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব ওজোন স্তর নিয়ে। ওজোন স্তর আসলে কি না, ওজোন গ্যাসের সমন্বয়ে সৃষ্ট স্তরটাকে আমরা কি বলছি? ওজোন স্তর। ওজোন গ্যাসটা আসলে কি না, 3টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজোন অণু। ওজোন অণুর সংকেত হলো কি O3। এর মধ্যে কটি অক্সিজেন আছে? 3টি অক্সিজেন আছে। ওজোন গ্যাস। এই ওজোন স্তরটি অবস্থান করছে কোথায় না, 20 কিমি থেকে 30 কিমি অঞ্চলের মধ্যে ওজোন স্তরটি অবস্থান করছে। এই ওজোন স্তরের মূল কাজ কি না, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। কি হবে না, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে।
এখন তিনটি অক্সিজেনের সমন্বয়ে গঠিত ওজোন গ্যাস এই কিভাবে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে প্রতিফলিত করে সেইটা আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝব। আমাদের বায়ুমণ্ডলে অবস্থিত আণবিক অক্সিজেন O2 এর সাথে পারমাণবিক অক্সিজেন ও সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে পরস্পর বিক্রিয়া করে ওজোন গ্যাস উৎপন্ন করে। অতিবেগুনি রশ্মি এখন এই ওজোন গ্যাস পুনরায় কিন্তু বিশ্লিষ্ট হয়ে এই অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বিশ্লিষ্ট হয়ে পুনরায় আবার পারমাণবিক অক্সিজেন এবং আণবিক অক্সিজেন উৎপন্ন, অর্থাৎ এটাকে আমরা একটা সাইক্লিক প্রসেস বলতে পারি। এখন এই অতিবেগুনি রশ্মির এই যে ওজোন গ্যাস উৎপন্ন এবং ওজোন গ্যাস ভেঙে গিয়ে আবার অক্সিজেন উৎপন্ন হওয়া, এই দুটো কাজে ব্যস্ত থাকার জন্যে এই অতিবেগুনি রশ্মিটা এই রাসায়নিক বিক্রিয়াতে কাজে লেগে যাচ্ছে। ফলে এই রাসায়নিক বিক্রিয়াকে ওভাররুল করে বা অ্যাভয়েড করে সে কিন্তু ট্রোপোস্ফিয়ার স্তরে আর পৌঁছাতে পারছে না। এবং ট্রোপোস্ফিয়ার স্তরে না পৌঁছানোর জন্য এই অতিবেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা আমাদের প্রাণীগুলোকে যে ক্ষতি করতে পারতো সেটা করতে পারছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ওজোন গ্যাস উৎপাদন এবং ওজোন গ্যাসকে ভেঙে গিয়ে আবার অক্সিজেন উৎপাদনে ব্যস্ত থাকার জন্যে আমাদের ট্রোপোস্ফিয়ার স্তরে পৌঁছতে পারছে না, এবং তার ফলে আমাদের পৃথিবীর প্রাণী এবং উদ্ভিদগুলোকে ক্ষতি সাধন বা ধ্বংস সাধন করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে এই ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এই আমাদের পরিবেশের বিভিন্ন কৃত্রিম ক্রিয়াকলাপের ফলে, যেমন মনে করুন শিল্পায়ন, বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গমন, এগুলোর ফলে ওজোন স্তরে কেমনভাবে ক্ষতি হচ্ছে আমরা দেখব। যে সমস্ত পদার্থ ওজোন গ্যাসের ক্ষতি সাধন করে তাদেরকে আমরা বলবো ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস, ODS। কারা না, ওজোন গ্যাসের ওজোন স্তরের ক্ষতি সাধন কারী বিভিন্ন পদার্থ, যাদেরকে আমরা বলছি কি ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস। ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস। এই ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস অর্থাৎ কোন কোন পদার্থ এই ওজোন গ্যাসের মানে ক্ষতি সাধন করতে পারে, যেমন দেখো প্রথমে আসছি আমরা সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। তারপর আছে HCFC, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। HPFC,
হাইড্রো ব্রোমো ফ্লুরো কার্বন। এই সমস্ত পদার্থ কিন্তু ওজোন গ্যাসে ক্ষতি সাধন করে। আরো আছে হ্যালোনস, এছাড়া আরো কিছু কিছু ওজোন গ্যাসের ক্ষতিকারক পদার্থ আছে যেগুলো আমরা দেখছি। দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, নাইট্রিক অক্সাইড, NO, নাইট্রাস অক্সাইড, N2O। এরাও ভীষণভাবে ওজোন স্তরে ক্ষতি সাধন করে। কিভাবে ওজোন স্তরের ক্ষতি সাধন হচ্ছে আমরা এবারে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখব। আমরা যে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, সি ফর ক্লোরো, অর্থাৎ এখানে সি এর ক্লোরিন পরমাণু আছে, এফ ফর ফ্লুরো বা ফ্লুরো, এখানে ক্লোরিন পরমাণু আছে, আর সি ফর কার্বন, এখানে কার্বন মৌল বা কার্বন পরমাণু আছে। এই ক্লোরিন পরমাণুগুলো কি করে, এই সিএফসি এরা বাতাস ওজোন স্তরে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে CaO এবং ক্লোরিনের মুক্তমূলক বা সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু পুনরায় আবার ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ClO প্লাস অক্সিজেন উৎপন্ন করে। তাহলে দেখতে পাচ্ছ এই যে সিএফসির যে ক্লোরিন পরমাণুগুলি আছে তারা ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোনকে ভেঙে অক্সিজেন উৎপন্ন করে দিচ্ছে এবং ক্লোরিন মনোঅক্সাইড বা ClO উৎপন্ন করছে। কিন্তু এরা এই ওজোনগুলোকে বিশ্লিষ্টে পুনরায় অক্সিজেন উৎপন্ন করতে দিচ্ছে না, কারণ উৎপন্ন অক্সিজেনগুলো কি করছে, পুনরায় আবার দেখো ClO এর সাথে বিক্রিয়া করে ক্লোরিন প্লাস অক্সিজেন উৎপন্ন করছে। এই অক্সিজেন পুনরায় সক্রিয় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ClO প্লাস ক্লোরিন উৎপন্ন করছে। তাই দেখো বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে, দেখো ক্লোরিন, সক্রিয় ক্লোরিন ওজোনকে বিশ্লিষ্ট করে ক্লোরিন মনোঅক্সাইড প্লাস আণবিক অক্সিজেন উৎপন্ন করছে। এই সেই আণবিক অক্সিজেনটা আবার ফের ClO এর সাথে বিক্রিয়া করছে, ক্লোরিন অক্সিজেন উৎপন্ন করছে। কিন্তু এই যে ওজোন গ্যাস বিশ্লিষ্ট হয়ে আণবিক অক্সিজেন ও পারমাণবিক অক্সিজেন উৎপন্ন করবে সেটা কিন্তু পাচ্ছে না। আলটিমেটলি দেখো এই সক্রিয় ক্লোরিন ফের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ClO প্লাস ক্লোরিন উৎপন্ন করছে।
তাহলে কিন্তু ওজোন গ্যাস থেকে আমরা পুনরায় অক্সিজেন পাচ্ছি না বা পারমাণবিক অক্সিজেন পাচ্ছি না। তার ফলে কি হচ্ছে, পুনরায় ওই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেন বিক্রিয়া করে ওজোন গ্যাস উৎপন্ন করতে পারছে না। তার ফলে কি হচ্ছে, ওজোন গ্যাসের ঘাটতি হয়ে যাচ্ছে। আরো কিছু বিক্রিয়া তোমায় দেখাচ্ছি, দেখো। নাইট্রাস অক্সাইড, বর্তমানে দেখা গেছে নাইট্রাস অক্সাইড কিন্তু ওজোন স্তরে ভয়ঙ্কর ক্ষতি করে। এই নাইট্রাস অক্সাইড কিন্তু সক্রিয় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং OCl উৎপন্ন করছে। এই নাইট্রিক অক্সাইড, এই OCl কিন্তু পুনরায় আবার ওজোনের সাথে বিক্রিয়া করে পুনরায় ওজনের সাথে বিক্রিয়া করে Cl প্লাস অক্সিজেন উৎপন্ন করছে। এই অক্সিজেন পুনরায় আবার এই নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তাহলে এইভাবে দেখো, নাইট্রাস অক্সাইডও কিন্তু ওজনকে ক্ষতি করছে, ওজোন স্তরকে ক্ষতি করছে। এর আরেকটা সাবস্টিটিউট বিক্রিয়া দেখাতে পারো তোমরা। এটা নাইট্রাস অক্সাইড এই ওজনের সাথে বিক্রিয়া করে আল্ট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে। এই নাইট্রিক অক্সাইড CH এর সাথে বিক্রিয়া করে ClO প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এই ClO ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ক্লোরিন প্লাস OCl বা ClO উৎপন্ন করছে। তাহলে দেখো, এরা প্রত্যেকে কিন্তু নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এরা কিন্তু প্রত্যেকে ওজোন স্তরের জন্য ক্ষতিকর। তাহলে ওজোন স্তরের ক্ষতিকারক বা ওজোন স্তরকে ক্ষতি করে সেই সমস্ত পদার্থগুলো কি? তোমরা বলবে কি? ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোব্রোমোকার্বন, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। কিন্তু ওজোন স্তরের ক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস এরা ওজোন স্তরে কোনো কিন্তু ক্ষতি করে না। তাহলে আজকের এই ওজোন স্তর মধ্যে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে বিষয়গুলি আসে, যেমন বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস এফেক্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো সবাই, ভিডিওটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।